নমস্কার, আমি সুমন মুখার্জি। বর্তমানে রিজার্ভেশন সিস্টেম বা সংরক্ষণ ব্যবস্থা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটা বিশেষ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে তারা এই তীব্র কম্পিটিশনের যুগে হাই কাট অফ ক্লিয়ার করতে হিমশিম খাচ্ছে। সেই সঙ্গে আনরিজার্ভ ক্যাটাগরির ছেলেমেয়েরা যাদের আর্থিক অবস্থা বিশেষ করে খারাপ, তারা সমস্ত রকম ফর্ম ফিল আপ করতে পারছে না। কারণ সেক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির বিভিন্ন এক্সামগুলোতে ফুল পেমেন্ট করতে হয়, যেগুলো যারা সংরক্ষিত ক্যাটাগরির তাদেরকে সেভাবে ফুল পেমেন্ট করতে হয় না। আনরিজার্ভ ক্যাটাগরির অনেকেই ইডাব্লিউএসের সুবিধা নিতে পারে না, বিশেষ কিছু অসুবিধার জন্য, অনেক আইনি জটিলতার জন্য অনেকেই নিতে পারে না। এছাড়া তারা যখন প্রিপারেশনের ফেজে থাকে, সেই প্রিপারেশন ফেজের সময়তেও তারা বিভিন্নভাবে তাদের নেতিবাচক কিছু চিন্তাধারা চলেই আসে। আনরিজার্ভ ক্যাটাগরি শুধুমাত্র যে আর্থিক দিক থেকেই তারা বঞ্চিত হয় সরকারি বিভিন্ন পরীক্ষার কাছে, তারা সব পরীক্ষা দিতে পারে না তা নয়। বিভিন্ন কম্পিটিশান এত বেড়ে গেছে এই যুগে, বিভিন্ন এক্সাম দিতে দিতে তাদের বয়স পেরিয়ে যায়, এজ রিল্যাক্সেশনও তারা পায় না। ফলে তাদের মধ্যে একটা নেতিবাচক চিন্তাধারা স্বভাবতই বিরাজ করে। বর্তমান যুগে সংরক্ষণ ব্যবস্থার অবশ্যই কিছু সংশোধন করা প্রয়োজন আছে বলে অনেকেই মনে করেন, এবং আমি পার্সোনালি সেটা মনে করি। সংরক্ষণ ব্যবস্থার কিছু সাংবিধানিক কিছু অ্যামেন্ডমেন্ট করা অবশ্যই প্রয়োজন। সংরক্ষণ ব্যবস্থাটা কিছু কিছু আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে যে যুবক যুবতীদের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে। তারা জীবন বিমুখী হয়ে যাচ্ছে এবং নেতিবাচক দিকগুলোর দিকে বেশি অগ্রগতি তারা দিচ্ছে। শুধুমাত্র বিভিন্ন কম্পিটিটিভ এক্সামই নয়, কি বিভিন্ন প্রফেশনাল যে এক্সামগুলো আছে, যেগুলো বর্তমানে কম্পিটিটিভ পর্যায়ে চলে এসছে, বিভিন্ন নার্সিং থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলোতেও এই সংরক্ষণগুলো হাবি হয়ে দাঁড়িয়েছে। তো এখন প্রশ্ন হলো এই সংরক্ষণ ব্যবস্থা নিয়ে। এই সংরক্ষণ ব্যবস্থা যে বিভিন্নভাবে আনরিজার্ভ ক্যাটাগরির ওপর যে একটা আঘাত হানছে, সেটা কতটা এই যুগে এসে তাকে সাপোর্ট করা যুক্তিযুক্ত হবে বা কতটা তাকে ফেলে দেওয়া যুক্তিযুক্ত হবে, সেটা নিয়ে সংরক্ষণ ব্যবস্থা কি একেবারেই তুলে দেওয়া উচিত? মত অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে হবে না, কারণ সংরক্ষণ ব্যবস্থার এখনও প্রয়োজন আছে। স্বাধীনতার পূর্বে তখনকার মনীষীরা যেটা মনে করেছিলেন, আজকে সেইটার বিশেষ কিছু পরিবর্তন হয়নি। এতদিন পরেও আমাদের ভারতে জাতপাত এবং সামাজিক যে ভেদাভেদ, সেটা এখনও পর্যন্ত দূর হয়ে যায়নি, বরং কয়েক দশকে দেখা গিয়েছে এই জিনিসটা আরও বেড়ে গিয়েছে। মনে হতে পারে এই সংরক্ষণ ব্যবস্থার অনেকটা এর জন্য দায়ী। মনে হয় যেন যে তথাকথিত যারা উচ্চবর্ণীয় বা উচ্চ বর্গের ব্যক্তি বা উচ্চ বর্গের যাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি রাখা হয়, তথাকথিত যারা নিম্নবর্গীয় বা যারা অনগ্রসর শ্রেণীতে আছে, তাদের সুবিধাটা তাদের হয়তো মানসিকভাবে বিদ্ধ করে উচ্চবর্গীয় ব্যক্তিদেরকে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিছু অপরাধমূলক প্রবণতা সমাজে বৃদ্ধি পাচ্ছে দেখা গিয়েছে। আমরা যদি গত এক দশকের তথ্য দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের উপর কীভাবে অত্যাচার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে। আমরা যদি 2019-এর এনসিআরবির ডেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সবচেয়ে বেশি দলিত সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে রাজস্থানে, এবং পরবর্তীকালে সেকেন্ড নম্বরে আমরা দেখতে পাই মধ্যপ্রদেশ এবং গুজরাট, বিহারের মতো রাজ্যগুলো। এই সব রাজ্যগুলোতে, এছাড়া দক্ষিণ ভারতের কিছু রাজ্যতেও বিশেষ করে দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার খুব বেড়ে চলেছে। বর্তমানেও এটা খুব তাৎপর্যপূর্ণ অবস্থাতে আছে, আলোচনার বিষয় এটা অবশ্যই। সেক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে উত্তরাখণ্ডের মতো ছোট রাজ্যতেও এরকম কিছু ঘটনা দেখা গেছে যে দলিতরা কোনো উচ্চ বর্ণের ব্যক্তিদের সাথে যখন কোনো নেমন্তন্ন বাড়িতে ডিনার করছেন, তখন তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে তাদের সাথে বসে ডিনার করার জন্য। এরকম কয়েকটা ঘটনা আমরা উত্তরাখণ্ডের তেহরি ডিস্ট্রিক্ট এবং নৈনিতাল ডিস্ট্রিক্ট থেকে দেখতে পেয়েছি কিছুদিন আগে। গুজরাটের কিছু কিছু অঞ্চলে এরকম দলিত শ্রেণীর মানুষের সঙ্গে অত্যাচার প্রায় কমনই দেখা যায়, এটা প্রায় দেখা যায়। একটা গর্বা অনুষ্ঠান কিছুদিন আগে হয়েছে, যেখানে একজন দলিত মহিলা সেখানে পৌঁছে যাওয়ার জন্য ওই দলিত মহিলাটিকে চুলের মুঠি ধরে সেখান থেকে বের করে আনা হয়। এরকম ঘটনা গুজরাটে দেখা গিয়েছে যে গুজরাটের একটি স্কুলে সেখানে
কোনো উচ্চ বর্ণের ছেলে মেয়েদের সঙ্গে একজন দলিত, সেখানে দলিতের ছেলে, ছোট্ট একটি ছেলে ক্রিকেট খেলতে যায় এবং ক্রিকেটের বল তার হাতে নিয়ে নেয়। ফলে কি হয়, তার যে সেখানে আঙ্কেল ছিল, সেই আঙ্কেলের বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙুলটি কেটে নেওয়া হয়। তো আজকের যুগের দাঁড়িয়েও এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। এরকম ঘটনা আমরা দেখতে পাই দক্ষিণ ভারতের কিছু রাজ্যেও এরকম ঘটনার সাক্ষী আমরা হতে থাকি। আমরা মাঝে মাঝে দেখতে পাই এরকম ঘটনা। আমরা কর্ণাটকে ব্যাঙ্গালোর থেকে কিছুটা দূরেই একটা এরিয়াতেই উদয় কিরণ নামে একজন ব্যক্তি, যিনি একজন উচ্চবর্ণের ব্যক্তির গাড়িকে ক্রস করে বাইক চালিয়ে নিয়ে যান। 12 পাস করে তিনি কৃষিকাজের কাজে মন দিয়েছিলেন এবং তিনি উচ্চবর্ণের ব্যক্তির গাড়িকে অতিক্রম করার জন্য উচ্চবর্ণের কিছু মানুষ তাকে গাছে বেঁধে, গাড়ি থেকে নামিয়ে গাছে বেঁধে তাকে পেটায়। ফলে তিনি অসম্মানিত বোধ করেন এবং পরে তিনি সুইসাইড বা আত্মহত্যার পথ বেছে নেন। নয়ডাতে আমরা কিছুদিন আগে এরকম একটা ঘটনা দেখেছি, যেখানে আমরা দেখতে পাই যে একটি দলিত ছেলে তাদের উচ্চবর্ণের বন্ধুদের সাথে বার্থডে পার্টি সেলিব্রেশনে গিয়ে এবং সেখানে তিনি যান, এই কারণেই তাকে হত্যা করেন। এরকম কিছু ঘটনা আমরা দেখতে পাই। দলিতদের সঙ্গে অত্যাচার নিত্য নতুনভাবে আমাদের উঠে আসছে বিভিন্ন সংবাদপত্রের পাতায়, যেগুলো খুব মর্মাহত। এভাবে দলিতদের প্রতি অত্যাচার এই ভারতে অবশ্যই কাম্য নয়। আমরা যদি একটা সুস্থ ভারত গড়ে তুলতে চাই, আমাদের অবশ্যই হিংসামুক্ত ভারতকে আমাদের প্রাধান্য দিতে হবে, এমনকি গান্ধীজির পথে, শান্তির পথে আমাদের চলতে হবে। এই দলিতদের কাহিনী আমরা যদি বলতে চাই, অবশ্যই আমরা এটাকে অস্বীকার করতে পারি না যে ভারত প্রাথমিকভাবে তাদেরই দেশ ছিল। তারা প্রথম দিকে যখন আর্যরা ভারতে আসেনি, তখন অনার্য নামে, আর্যরা তাদের অনার্য নাম দিয়েছিলেন এবং অনার্য নামেই তারা এখানে পরিচিত ছিলেন এবং দ্রাবিড় গোষ্ঠী এবং কিছু আমাদের সিন্ধু সভ্যতার উত্তর ভারতে যারা বসবাস করতেন, সেই সব লোকদের নিয়ে এখানে তাদের যে মূল দেশি মানুষ, অ্যাবঅরিজিনালস, তারাই ছিলেন। পরবর্তীকালে আর্যরা আসেন এবং এই ধারণাটা আছে আর্যরা ভারতীয় বলেও জানা যায় এবং আর্যরা বিদেশ থেকে এসেছে বলেও এরকম অনেক তথ্য পাওয়া যায়। ম্যাক্স মুলার সাহেব তিনি দিয়েছিলেন মধ্য এশিয়া থেকে, বালগঙ্গাধর তিলক তিনি বলেছিলেন সুমের প্রদেশ থেকে আর্যরা এসেছিলেন। কিন্তু এ সম্পর্কে একটা সঠিক ধারণা এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তবুও ধরা যায় যে আর্য এবং অনার্যদের মধ্যে একটা সংঘর্ষ চলেছিল সেই সময়, খ্রিস্টপূর্ব 1500 অব্দে। সেই সময় দেখা গিয়েছিল যে 10 রাজার যুদ্ধ হয়েছিল। সুদাস বলে একজন আর্য রাজা, তিনি 10 জন অনার্য রাজাকে হারিয়ে দেন এবং এমনকি অনার্যদের উপর কর্তৃত্ব স্থাপন করেন। আর্যদের মধ্যে কার্যাবলীর হিসাবে বর্ণের ভাগ ছিল, এমনকি আর্যদের মধ্যে যারা ক্ষত্রিয় হতেন, যারা যুদ্ধ বিগ্রহ করতেন, তারা ক্ষত্রিয় ছিলেন। যারা বেদ পাঠ করতেন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থ, তারা ব্রাহ্মণ নামে পরিচিত ছিলেন। এমনকি যারা ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ করতেন, তারা বৈশ্য নামে পরিচিত ছিলেন। বাকি যে অনার্য সম্প্রদায় এই 3 বর্ণের সেবা করতেন, তারাই শূদ্র নামে সেই সময় থেকে পরিচিত হতে থাকেন। আর এই শূদ্ররাই আজকের দলিত বা অনগ্রসর শ্রেণী। এই অনগ্রসর শ্রেণী যখন ইংরেজ শাসন, তখন এই অনগ্রসর শ্রেণীর ওপর অনেক অত্যাচার আমরা দেখতে পাই। এই জন্য গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলন থেকে কিছুদিনের বিরতি নিয়ে 1930 খ্রিস্টাব্দের আইন অমান্য আন্দোলনের পর তিনি হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন। তিনি এই দলিতদের নাম দেন হরিজন। হরিজন কথার অর্থ হলো ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বরের যারা ব্যক্তি, ঈশ্বরের যারা কাছের মানুষ, তাদেরকে হরিজন বলে তিনি ব্যাখ্যা দেন। পরবর্তীকালে গান্ধীজির এই হরিজনের আদর্শকে সঙ্গে নিয়েই বিভিন্ন যে গান্ধীবাদী নেতারা ছিলেন, যেমন জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, এনারা কি করেন, এনারা এই আদর্শগুলোকে সাথে নিয়ে সংবিধান সভায় এই দলিতদের জন্য আলাদা করে তাদের জন্য সংবিধানের সুবিধা রাখার ব্যবস্থা করেন। পরবর্তীকালে এই জন্য ভারত সরকার, তৎকালীন ভারত সরকার জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন, তারা কাকা কালেকরের নেতৃত্বে একটি কে কমিশন বলে কমিশন তৈরি করেন। এই কে কমিশন কি করেন, বিভিন্ন মাপকের উপর ভিত্তি করে অনগ্রসর শ্রেণীর একটি শ্রেণীবিভাগ করেন। তিনি বলেন, এই কে কমিশনে বলা ছিল যে যারা হিন্দু ধর্মের নিম্নবর্গীয় অর্থাৎ জাতের দিক থেকে নিম্নবর্গীয়, তাদেরকে অনগ্রসর শ্রেণীর মর্যাদা দেওয়া হবে। যেসব জাতির সাক্ষরতার পরিমাণ কম, সাক্ষরতার হার কম, সেসব জাতিকেও অনগ্রসর শ্রেণীর মর্যাদা দেওয়া হবে। এখানে আরও বলা ছিল যে যেসব জাতির অর্থনৈতিক অবস্থাও দুর্বল, তাদেরকেও এখানে অনগ্রসর শ্রেণীতে যোগদান বা তাদেরকে অনগ্রসর শ্রেণীতে রাখা হবে। 1955 খ্রিস্টাব্দে এই কমিশন, কে কমিশন, তার রিপোর্ট পেশ করেন। এর উপর ভিত্তি করে ভারত সরকার আর্টিকেল 17, যেটা সংবিধানের
আর্টিকেল 17-তে বলা আছে, সেই আর্টিকেল 17-এর উপর ভিত্তি করে, সেই সংবিধানের আর্টিকেলের উপর ভিত্তি করে 1955 খ্রিস্টাব্দে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের জন্য বিশেষ কিছু আইন আনেন। এবং এমনকি এই আর্টিকেল 17-তে যেখানে অস্পৃশ্যতা আইন আছে, অস্পৃশ্যতার বিরুদ্ধে আইন, সেই অস্পৃশ্যতার বিরুদ্ধে আইনে বলা হয় যে অস্পৃশ্যতা যারা করবে তারা ভারতের আইনের চোখে অপরাধী। এমনকি বিভিন্ন মন্দিরে দলিতদের প্রবেশের অধিকার দেওয়া হয় সেই সময়। এর আগে দলিতদেরকে মন্দিরে প্রবেশ দেওয়া হতো না এবং তাদেরকে লোকালয়ের জল ব্যবহার করতে দেওয়া হতো না, যেখানে উচ্চবর্ণের মানুষ যেসব পুষ্করণীর জল ব্যবহার করতেন সেই সব সুবিধা তাদের দেওয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ। তখন থেকেই চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থাটা উঠে আসে। সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ, হোস্টেল, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের উপায় তখন করা হয়। এমনকি এইসব জিনিসগুলো দেখাশোনা করার জন্য কাজ ঠিকঠাক হয় কি না সেই জন্য সরকার থেকে তৎকালীন সরকার আধিকারিক নির্বাচন করেন। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব গঠন করা হয়। কিন্তু তৎকালীন যিনি প্রধান বক্তা ছিলেন এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের, বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ভারতের প্রথম আইনমন্ত্রী, যিনি সংবিধানের প্রণেতা এবং যাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, তিনি দেখেন যে রাজনৈতিক নেতাদের মধ্যে এই অনীহা রয়েছে এই বিষয়টাকে নিয়ে, এই দলিতদের সুবিধা দেওয়ার বিষয়টাকে নিয়ে। তো তখন তিনি কি করেন, তখন তিনি ভারতের জাতীয় রাজনীতি সেখান থেকে বেরিয়ে আসেন, এমনকি নতুন একটা দল প্রতিষ্ঠার তিনি করেন। দল প্রতিষ্ঠা করে তিনি বোম্বাই প্রেসিডেন্সি থেকে তিনি নির্বাচনে লড়েন, কিন্তু সেভাবে সাফল্য তিনি পান না। পরবর্তীকালে তার মৃত্যুর পর বাবা জগজীবন রাম তিনিও এই দলিতদের জন্য অনেক কাজ করে গেছেন। এইসব ঘটনা আমরা দলিতদের ইতিহাস যদি ঘাঁটতে যাই দেখতে পাই। কিন্তু বর্তমানে তাৎপর্যপূর্ণ কথাটা এই যে দলিতদের মধ্যে এখন অনেকেই আর্থিকভাবে অগ্রসর হয়ে গেছে, অনেকেই আর্থিকভাবে সেইভাবে সক্ষম যারা বিভিন্ন রকম সুবিধাগুলো সরকার থেকে যেগুলো পায়, সংরক্ষণ, জাতিগত সংরক্ষণ যেটাকে বলা হয়, সেই সব জিনিসগুলো তারা আজও পেয়ে চলেছে, যদিও তারা সেগুলো না পেলেও ভালোভাবে জীবনযাপন করতে পারে। অর্থাৎ আমি ক্রিমি লেয়ারের কথা বলছি, যেটাকে ওবিসিতে ক্রিমি লেয়ারের কথা বলা হয়, সেটা অবশ্যই অনগ্রসর জাতি বা উপজাতির ক্ষেত্রে সেটা প্রযোজ্য অবশ্যই হওয়া দরকার। যেটা আরও বলা যায় যে ভারতীয় সংবিধানে এই ধরনের একটা ডিপিএসপিতে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে এই ধরনের একটা কথা বলা আছে যে সংরক্ষণ অবশ্যই দেওয়া দরকার অনগ্রসর শ্রেণীকে, কিন্তু সেটা যেন না অহিতকর হয়ে যায়। এমনকি 50%-এর বেশি চলে যাচ্ছে এই সংরক্ষণটা, ফলে এটা একটা অনৈতিক বা অহিতকর পর্যায়ে চলে যাচ্ছে। তো সুপ্রিম কোর্ট এটা নিয়ে জাজমেন্ট দিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট যখন এই সংরক্ষণ ব্যবস্থা চালু হয়, তারা বলেছিলেন যে সংরক্ষণ ব্যবস্থা যেমন বার্ষিক আয়ের ভিত্তিতে হয়। মহীশূর হাইকোর্টও এই ধরনের একটা রায় দিয়েছিলেন, যাতে বলা ছিল যে গোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার কম তাদেরকে অনগ্রসর শ্রেণী হিসাবে চিহ্নিত করা হওয়া দরকার। এসব কথা আগে বিভিন্ন কোর্ট এবং বিভিন্ন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে বলা হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে এই বিষয়ে একটা মতামত দেন কেন্দ্র সরকারকে, যে সংরক্ষণ 50%-এর উপর চলে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বর্তমানে বিভিন্ন যে রাজনৈতিক সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে বা কিছু রাজনৈতিক ফলাফল বা রাজনেতাদের সুবিধার্থে এই ধরনের কিছু জিনিস চলে আসছে, যে সংরক্ষণ ব্যবস্থাকে উত্তরোত্তর বাড়িয়ে যাচ্ছে। পার্সেন্টেজটা এমনভাবে রাখা উচিত যাতে আনরিজার্ভ ক্যাটাগরির লোকেরাও নিজেদেরকে বঞ্চিত না মনে করে। অর্থাৎ আমরা এক বর্গকে বঞ্চিতর হাত থেকে রক্ষা করার জন্য এক বর্গকে সব সময় বঞ্চিত করে রাখতে চাইছি। আমাদের এটা মনে রাখতে হবে যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আছে সকলেই কিন্তু প্রিভিলেজ ক্লাস নয়, সকলেই সমস্ত রকম সুবিধা পেয়ে বড় হচ্ছে না। যেমনভাবে একজন রিজার্ভ ক্লাসের ব্যক্তি তিনি ভালো কোনো এডুকেশন পেতেই পারেন, তার বাড়ির অনেকেই ভালো ভালো চাকরি বা ভালো ভালো ব্যবসার সাথে যুক্ত থাকতেই পারেন, তবুও তিনি সেই সংরক্ষণ ব্যবস্থার সুযোগ তিনি পেয়ে থাকেন। কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির যে ব্যক্তি, তাদের আর্থিক ক্ষমতাও তত নেই, বা তাদের বাড়ির সেভাবে কোনো রেকর্ড বা জমির কোনো রেকর্ড নেই, বা কোনোরকমভাবে তারা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে আসতে পারছে না, তাদের ক্ষেত্রে যে সরকারি চাকরির ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এমনকি এজ রিল্যাক্সেশন, বিভিন্ন ফর্ম ছাড়ার ক্ষেত্রে তারা কোনো সুবিধা পাচ্ছে না, বা
বিশেষ করে যখন কাট অফ ক্লিয়ার করতে হয় তখন তাদের মধ্যে যে দুবিধাটা এসে দাঁড়ায়, তাদেরই বন্ধু, তাদের সঙ্গে পড়া কোনো ব্যক্তি, তারা কি হয় কম নাম্বার পেয়ে, সংরক্ষণ থাকার কারণে তার থেকে কম নাম্বার পেয়েও সেই চাকরিতে তারা পেয়ে যায়। আনরিজার্ভ ক্যাটাগরির যিনি ব্যক্তি, তিনি তাদের থেকে বেশি নাম্বার পেয়েও বারবার ফেলিওর হন। এভাবে বারবার ফেলিওর হতে হতে তার মধ্যে একটা নেগেটিভিটি অবশ্যই কাজ করে। তো সমাজকে যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে প্রতিনিয়ত সংশোধনের করে যেতে হবে, প্রতিনিয়ত আমাদেরকে সেই দিকে উন্নতির জন্য কাজ করে যেতে হবে। সংবিধান বিভিন্ন সময়ে সংশোধিত হয়েছে, তাই আমাদের এটা সময়ের প্রয়োজনীয়তা অনুভব করেই আমার মনে হয় সংবিধানকে বিভিন্ন দিক থেকে বিচার করে সংরক্ষণের পর্যায়গুলোকে দেখে বিচার করা উচিত। সংরক্ষণ ব্যবস্থার কিছু সংশোধনের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। 50% উপরে যেখানে সংরক্ষণ ব্যবস্থার সংরক্ষিত ব্যক্তিদের আসন চলে যায়, সেটা অবশ্যই 50%-এর কাছাকাছি বা নিচে নামিয়ে আনা দরকার। এই সব জিনিসগুলো যদি আগামী দিনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা একটা ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবো। এই জন্য আপনাদের মতামত কি অবশ্যই আপনারা জানাবেন, যেটা আমার কাছে এমনকি সকলের কাছে, সমগ্র যারা দেখবে ভিডিওটা তাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। নমস্কার, আমি সুমন মুখার্জি।